আচ্ছা, আজকে আমরা ৫ নাম্বার চ্যাপ্টারের শেষের দিকের কিছু চ্যাপ্টার শেষ নরমালি, থিওরি আমাদের শেষ। আমরা কিছু কোয়েশ্চেন আসে এটা থেকে, যেগুলা বইয়ে আলাদা করে আলোচনা করা নাই। তো এগুলা ২-১ টা এরকম কোয়েশ্চেন দেখতেছি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কার্বন আর সিলিকন এই ২ টাই গ্রুপ ১৪, গ্রুপ ১৪ এর মৌল। তো এই ২ টারই যদি অক্সাইড নেই আমি, মানে কার্বনের অক্সাইড হচ্ছে CO2 আর সিলিকনের অক্সাইড হচ্ছে SiO2। তো এই কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড যেহেতু ২ টা আ একই গ্রুপের মৌল, তাইলে আমরা তা একই টাইপের ধর্ম দেখাবে এরকমই আশা করতে পারি। সো কার্বনের যে অক্সাইড আর সিলিকনের যে অক্সাইড তাদের আ ভৌত রাসায়নিক ধর্ম মোটামুটি সেম টাইপের হবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই CO2 টা হচ্ছে গ্যাসীয় কক্ষ তাপমাত্রায়, এটা গ্যাসীয়। আর SiO2 হচ্ছে কঠিন। সিলিকন আর কার্বন একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রায়, আর সিলিকন ডাইঅক্সাইডটা কঠিন অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রায়। তো এটার রিজন কি? এইটা পরীক্ষায় আসে আরকি। সবাই কি কোশ্চেনটা বুঝছিস? যে কার্বন আর সিলিকন একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন অক্সাইড কঠিন কেন ব্যাখ্যা করতে বলবে। ঠিক আছে এইটুক? কোশ্চেন বোঝা গেছে? ভাই কোশ্চেন বোঝা গেছে কিনা? ওকে, তাইলে এখন আমরা অ্যান্সারটা দেখি যে অ্যান্সারটা কি। তো অ্যান্সারটা ফার্স্টে আমরা সিলিকন ডাইঅক্সাইডকে যদি দেখি যে এদের গঠনটা দেখলেই অ্যাকচুয়ালি জিনিসটা বোঝা যায়। এই সিলিকন ডাইঅক্সাইড কিভাবে আছে? সিলিকন ডাইঅক্সাইড নরমালি এরকম যদি বলি SI, এই সিলিকন ডাইঅক্সাইড এভাবে না থেকে তারা কিভাবে থাকে? এরকম একটা সিলিকন ডাইঅক্সাইডের অণু পাশের আরেকটা সিলিকন ডাইঅক্সাইডের, কারণ আমরা জানি অক্সিজেনের ২ হাত। তো এই অক্সিজেনের এই পাশের আরেকটা সিলিকন ডাইঅক্সাইডের অণুর সাথে, আচ্ছা এটাকে আমি আলাদা করে একটু কালার দিই তাহলে বুঝা যাবে। একটা সিলিকন ডাইঅক্সাইডের সিলিকন পাশের আরেকটা সিলিকন ডাইঅক্সাইডের অক্সিজেনের সাথে এভাবে যুক্ত থাকে। এরকম, তাইলে এই পাশে যদি দেখি যে এই সাইডে আরেকটা সিলিকন ডাইঅক্সাইডের অণু আনি, সিলিকন ডাইঅক্সাইড, তাহলে এই পাশেও আরেকটা বন্ড দিয়ে সে যুক্ত থাকবে। এই পরীক্ষায় কিন্তু এটা আঁকতে হবে। তার মানে এরকম প্রত্যেকটা সিলিকন ডাইঅক্সাইড তার প্রত্যেকটা সিলিকন ডাইঅক্সাইডের অণু তার পাশে এরকম আরেকটা সিলিকন ডাইঅক্সাইডের অণুর সাথে যুক্ত। এভাবে যুক্ত হয়ে তারা বিশাল একটা আ নেটওয়ার্ক বা জালের মতো গঠন করছে। ওকে? এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা সিলিকন পরমাণু কয়টা অক্সিজেনের সাথে যুক্ত? যেমন ধর এই সিলিকন পরমাণুটা। তার চারপাশে সে ৪ টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত। আর প্রত্যেকটা অক্সিজেন যেকোনো একটা অক্সিজেনকে যদি আমরা দেখি, সে ২ টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন দিয়ে যুক্ত। তার মানে আমরা যদি এই সিলিকনটা এইটা যদি গলনাঙ্ক চিন্তা করি, এইখানে সিলিকন ডাইঅক্সাইডের অণুগুলাকে যদি আমরা সরাইতে চাই, একটা সিলিকনকে সরাইতে গিয়ে আমাদের এরকম আ ৪ টা অক্সিজেনের সাথে বন্ধন ভাঙা লাগতেছে। একটা অক্সিজেনকে সরাইতে গিয়ে আমাদের আ ২ টা সমযোজী বন্ধন ভাঙা লাগতেছে। অথবা যদি এভাবে বলি যে একটা সিলিকন ডাইঅক্সাইড অণুকে সরাইতে গিয়ে এরকম ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা সমযোজী বন্ধন ছিন্ন করে ওই সিলিকন ডাইঅক্সাইড অণুটাকে সরায় নিয়ে আসতে হচ্ছে। তার মানে অনেকগুলা সমযোজী বন্ধন ভাঙার পরে সিলিকন ডাইঅক্সাইডের অণুগুলা আলাদা, আলাদা হচ্ছে। তার মানে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। এইজন্য সাধারণ তাপমাত্রায় সিলিকন ডাইঅক্সাইড কঠিন। এই সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট MP সেটা হচ্ছে প্রায়
1710 ডিগ্রি সেলসিয়াস। কথাটা কি বোঝা গেল? তার মানে কোশ্চেনের অ্যান্সারটা এরকম হবে যে কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি। মানে অ্যান্সারটা আরেকবার রিপিট করতেছি যে সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন? তো সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অণু এই একটা এরা বিচ্ছিন্ন অবস্থায় নাই। এরা সবাই একসাথে যুক্ত হয়ে একটা কেলাস গঠন করে ফেলছে। কেলাসের মতো গঠন করে ফেলছে। যদিও আমরা জানতাম যে আয়নিক যৌগ কেলাস গঠন করে। তবে সমযোজী যৌগও মাঝে, মাঝে কেলাস গঠন করে। তার একটা উদাহরণ এই যে সিলিকন ডাইঅক্সাইড। তো এই কারণে নরমাল অবস্থায় সমযোজী যৌগের অণুগুলো আমরা জানতাম দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দিয়ে একটার সাথে আরেকটা আবদ্ধ থাকে। এই কারণে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়। এরকম যেটা নরমালি ছিল। কিন্তু এখানে তা না হয়ে প্রত্যেকটা সিলিকন ডাইঅক্সাইড অণু, এই যে এইটা একটা সিলিকন ডাইঅক্সাইডের অণু, এরকম এইটা একটা, এরা প্রত্যেকটা একটা আরেকটার সাথে বা প্রত্যেকটা তার চারপাশে ৪ টা সমযোজী বন্ধন দিয়ে ৪ টা সিলিকন ডাইঅক্সাইড অণুর সাথে যুক্ত। মানে প্রত্যেকটা সিলিকন তার চারপাশে ৪ টা অক্সিজেন দিয়ে ঘেরা। প্রত্যেকটা অক্সিজেন তার চারপাশে ২ টা সিলিকন পরমাণু দিয়ে ঘেরা। এভাবে তারা বিশাল একটা নেটওয়ার্ক বা কেলাস গঠন করছে। তো এইখানে যদি আমরা প্রত্যেকটা সিলিকন ডাইঅক্সাইড অণুকে সরাইতে যাই, তাহলে আমাদের অনেক বেশি শক্তি দিয়ে, অনেক বেশি তাপ দিয়ে তাদেরকে সরাইতে হবে। কারণ তারা সমযোজী বন্ধন দ্বারা একটা আরেকটার সাথে যুক্ত। এই কারণে স্বাভাবিক তাপমাত্রায় -25 ডিগ্রি সেলসিয়াস আমাদের কক্ষ তাপমাত্রায় এরা কঠিন। কারণ এদের গলনাঙ্ক হচ্ছে প্রায় 1710 ডিগ্রি সেলসিয়াস। ওকে? কথা কি বোঝা গেল? তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এবার আমি কার্বন ডাইঅক্সাইডটায় আসি। যে কার্বন সিলিকনের গ্রুপেরই মৌল। কিন্তু তবু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়। এখন এইটা কেন হইছে? এইটা যদি ব্যাখ্যা করতে যাই তাইলে কিভাবে বলবো আমরা? তো ওটাও গঠন দিয়েই বোঝা যাবে। কার্বন ডাইঅক্সাইডের আবার অবস্থাটা এরকম। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে প্রত্যেকটা কার্বন এরকম ২ টা অক্সিজেনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত। এরকম একটা কার্বন ডাইঅক্সাইডের অণু গঠন করছে। এবং এই কার্বন ডাইঅক্সাইড অণুটা একাই থাকে। সে তার চারপাশে অন্য কোনো অণুর সাথে তার কোনো টাচ নাই। তার মানে কোথাও যদি আমি একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেই, তাহলে অণুগুলা সব এরকম বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন দূরে, দূরে এরা একক অণু হিসেবে থাকে। ওখানে যেমন সবাই একসাথে হয়েছিল, এখানে এরকম কিছু না। এরা সবাই আলাদা, আলাদা একক অণু। এবং এদের কোনো পোলারিটি নাই। I mean পজিটিভ নেগেটিভ পোল নাই। এই কারণে এরা একটা আরেকটাকে আকর্ষণও করতেছে না। দুর্বল একটা বন্ধন তাদের মধ্যে আছে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। এদের মধ্যে অণুগুলার মধ্যে খুবই দুর্বল একটা বল কার্যকর থাকতেছে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। এই কারণে এদের অণুগুলা দূরে, দূরে অবস্থান করে এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং তারা একক অণু। মানে একা, একাই তারা এক্সিস্ট করতেছে। প্রত্যেকটা অণু আলাদা, একটার সাথে আরেকটার কোনো টাচ নাই বা কানেকশন নাই। এই কারণে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলা যেহেতু স্বাভাবিক তাপমাত্রায় অনেক দূরে, দূরে, তার মানে কক্ষ তাপমাত্রায় তারা গ্যাসীয়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক নিম্ন। কাহিনীটা বোঝা গেল? কার্বন ডাইঅক্সাইডের অণুগুলোর মধ্যে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। এইজন্য এবং তারা একক অণু, একটা অণু আলাদা অবস্থায় থাকে এবং তারা অণুগুলা বিচ্ছিন্ন অবস্থায় দূরে, দূরে থাকে। এই কারণে তারা গ্যাসীয়। আর সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে প্রত্যেকটা অণু একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা বিশাল আকৃতির কেলাস গঠন করে। এই কারণে তারা কঠিন অবস্থায় থাকে স্বাভাবিক তাপমাত্রায়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এটুকু বুঝা গেছে? অথই বুঝছিস? আচ্ছা, তাহলে এবার আ আরেকটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া বল কি কার্বন ডাইঅক্সাইড? অবশ্যই সালফার ডাইঅক্সাইড বেশি ক্ষতিকর। সিলিকন ডাইঅক্সাইড তো ক্ষতিকর না। কারণ এটা ধর মানে আরকি যে বালি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। ওকে? সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বালি।
আর সালফার ডাইঅক্সাইড ওটা গ্যাস, ওটা আবার বিক্রিয়া করে ইয়া তৈরি করে ফেলতে পারে। সিলিকন ডাইঅক্সাইড খুব মানে আর কি এই দেখতেই পারতেছিস যে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, আর সহজে বিক্রিয়া করতে চায় না আর কি। আচ্ছা, এবার আসি আমাদের অন্য পরের টপিক যেটা, সেটা হচ্ছে কার্বন। আচ্ছা, তার আগে একটু বলে নিই বহুরূপতা। এই বহুরূপতা এই সংজ্ঞাটা, বহুরূপতা বা এটাকে ইংলিশে অ্যালাট্রপি বলে। অ্যালাট্রপি, ওকে। এটার মানে কি? মানে হচ্ছে একই মৌল বিভিন্ন রূপে পরিবেশে বিদ্যমান থাকতে পারে। তো তখন তাদেরকে আমরা ওই ধর্মটাকে বলবো বহুরূপতা, আর ওই মৌলগুলাকে বলবো বহুরূপী মৌল। এরকম যেমন কার্বন প্রকৃতিতে ২ টা কমন টাইপ, যেটা সেটা হচ্ছে কার্বন প্রকৃতিতে একটা থাকে হচ্ছে। আচ্ছা, বহুরূপতা হচ্ছে একই মৌল পরিবেশে যদি বিভিন্ন রূপে বিদ্যমান থাকে, তখন এই ধর্মটাকে বলা হয় ওই মৌলের বহুরূপতা, আর ওই মৌলটাকে বলা হয় বহুরূপী মৌল। ওকে, তো ধর কার্বনের যদি কয়টা রূপ দেখা যায়, সেটা হচ্ছে কার্বন গ্রাফাইট আকারে থাকে, যেটা আমরা ওই পেন্সিলের শীষ, সেটাও কার্বন। আরো টাইপ আছে, সেগুলো আমরা আমরা কমন ২টা টাইপ নিয়ে কথা বলতেছি। গ্রাফাইট, এটা কার্বন, কার্বনেরই একটা অবস্থা, একটা রূপ। আরেকটা হচ্ছে হীরা বা হীরক, যেটাকে বলতেছি ডায়মন্ড, এটাও কার্বন। তো কার্বনের এই ২টা যে রূপ পাচ্ছি আমরা, তো কার্বনকে বলবো একটা বহুরূপী মৌল, কারণ সে বিভিন্ন রূপে বিদ্যমান থাকতে পারে। তো এখন এই গ্রাফাইট আর হীরা, এই ২টার যদি আমরা ধর্ম দেখতে যাই, ২টাই কার্বনের মৌল, সরি কার্বনের রূপভেদ। ২টাই কার্বনের রূপভেদ বা কার্বনের ২টা আলাদা রূপ। কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু হীরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো এইটা নিয়েই কোশ্চেন আসে যে কার্বন সরি গ্রাফাইট ও হীরা উভয়ই কার্বনের রূপভেদ হওয়া সত্ত্বেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, কিন্তু হীরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কেন? ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আসে। সবাই টপিকটা বুঝছিস কিনা? তো এখন আমাদের এটা বুঝতে গিয়ে যে জিনিসটা দরকার হবে, সেই যে মুক্ত ইলেকট্রন, আমরা আগের দিন বলতে লাস্ট লেকচারটাতে ওই ধাতব বন্ধন পড়ার সময় পড়ে আসছিলাম। মুক্ত ইলেকট্রন ছোটাছুটি করতে পারে, তারা বিদ্যুৎ পরিবহনে অংশ নেয়। তার মানে যেসব মৌলের মধ্যে বা যেসব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, তারা বিদ্যুৎ পরিবহনে অংশ নিতে পারে। বিদ্যুৎ পরিবহন ২ ভাবে হইতে পারে। একটা হচ্ছে আম আ মুক্ত ইলেকট্রন দিয়ে, আরেকটা হচ্ছে আয়ন দিয়ে। তো এই গ্রাফাইট আর হীরার মধ্যেও এই ব্যাপারটা দিয়েই ব্যাখ্যাটা করা লাগবে। তার আগে আমি একটু গ্রাফাইটের মধ্যে কার্বন পরমাণুগুলা কিভাবে সাজানো থাকে সেটা একটু দেখাইতে চাচ্ছি। ওটা দেখায় ওটাকে আবার আঁকবো। ওকে? ওয়েট। এগুলা হচ্ছে কার্বনের বহুরূপ। এই একটা হচ্ছে এগুলা হচ্ছে দানাদার। দানাদারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে হীরা, গ্রাফাইট, ফুলারিন। এই ফুলারিনটা নিয়ে অবশ্য
এখন আলোচনা নাই, ওটা এইচএসসিতে আছে। আর এগুলো হচ্ছে অদানাদার, যেগুলো এরকম আছে কার্বন ব্ল্যাক, কোক কার্বন, আর একটা হচ্ছে চারকোল। তো এখন এইখানে ডায়মন্ডের মধ্যে কিভাবে কার্বন পরমাণুগুলো থাকে সেগুলো একটু দেখাই। এই ডায়মন্ডের মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশে আরও 4টা করে কার্বনের সাথে, প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশে আরও 4টা করে কার্বনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশে আরও 4টা কার্বনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। প্রত্যেকটা কার্বন পরমাণুর বাইরের শেলে যে 4টা করে বেজোড় ইলেকট্রন থাকে, সেই 4টা ইলেকট্রন দিয়ে সে তার চারপাশের আরও 4টা কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করছে। তো এভাবে প্রত্যেকটা কার্বন পরমাণুগুলো এখানে হীরার মধ্যে সাজানো থাকে। আর গ্রাফাইটের মধ্যে ব্যাপারটা কীভাবে থাকে সেটা দেখাচ্ছি। গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশে আরও 3টা কার্বন পরমাণু, এইখানে একটা যদি এটা কার্বন পরমাণু হয়, এই 1টা 2টা 3টা এরকম প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশে আরও 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে এরকম একটা শীটের মতো তৈরি করে, একটা লেয়ার। কাগজের, যদি একটা কাগজ বা পেপার চিন্তা করি, ওরকম শীটের মতো চিন্তা করে, শীটের মতো গঠন করে, এরকম আরেকটা শীট বা আরেকটা লেয়ার গঠন করে। এরকম একাধিক লেয়ারগুলা, এই লেয়ারগুলো আবার একটা আরেকটার সাথে ভ্যান্ডারওয়ালস বল দিয়ে যুক্ত, খুব দুর্বল ভ্যান্ডারওয়ালস বল। তার মানে এখানে প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশের আরও 3টা কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দিয়ে যুক্ত। তার মানে সে বাইরের শেলের 3টা ইলেকট্রনকে ইউজ করছে, একটা ইলেকট্রন তার অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। আচ্ছা, এখন আমরা বোর্ডে যাচ্ছি, তারপরে বাকিটা বলব। আচ্ছা, তো এবার আমাদের পরের যে পোরশনটুকু সেটা হচ্ছে, মানে আমরা ওই জিনিসটাকে এখন যেটা দেখলাম সেটাকেই পরীক্ষায় যখন আমাদের লেখা লাগবে, তখন আমাদের যে চিত্রটা আঁকা লাগবে, চিত্রটা কিভাবে আঁকবো সেটা একটু দেখাই। অবশ্যই আমাদের চিত্রটা আঁকতে হবে, চিত্রটা এঁকে এটাকে ব্যাখ্যা করা লাগবে। তো ফার্স্টে আমরা হীরার যে গঠনটা সেটা একটু চিন্তা করি বা আঁকতেছি, ওটা ওয়েট। তো হীরার মধ্যে দেখছিলাম, এটা যদি একটা কার্বন পরমাণু হয়, এটা একটা কার্বন পরমাণু, সে উপরে একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত, এই সাইডে আরেকটার সাথে যুক্ত ছিল, সামনে একটার সাথে যুক্ত ছিল, আর ওটা আরেকটা পিছনে, এরকম অবস্থা। উপরে একটা, এটা একটা, এটা এটা হচ্ছে সামনের দিকে আর ওটা পিছনের দিকে, এরকম। তো এরকম আরেকটা কার্বন পরমাণু, এইটা আবার আরো 4টার সাথে যুক্ত ছিল, এরকম। এইখানে নিচে একটা আঁকলাম, ওটা তো উপরে একটার সাথে যুক্ত আছে, আরেকটা এরকম। এভাবে এটা চলতে থাকবে। তো এরকম কয়েকটা দেখাই দিলেই হবে। তার মানে এটা হচ্ছে হীরার মধ্যে কার্বন পরমাণুগুলা কিভাবে পরস্পরের সাথে যুক্ত আছে সেটা আমি আঁকার চেষ্টা করলাম আর কি। ওকে, তো হীরার মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশে আরো 4টা কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দিয়ে যুক্ত। তো এটা হচ্ছে হীরার কেলাস বা হীরকের কেলাস। তো আমরা জানতাম যে কার্বন পরমাণুর এরকম বাইরে 2টা ইলেকট্রন আর লাস্টের শেলে থাকতো 4টা ইলেকট্রন। মানে ওই যে যদি উত্তেজিত অবস্থায় নিয়ে যাই কার্বন পরমাণুকে, এরকম 1s2, আচ্ছা ভিতরে আরো 2টা দিই, 1s2, 2s2, সরি ঠিক ছিল তো আগেরটাই, 1s2, তারপর হচ্ছে 2s2, 2px1, 2py1, আর হচ্ছে 2pz0, এরকম থাকতো নর্মাল অবস্থায়। 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0, এরকম থাকতো নর্মাল অবস্থায়। তারপর আমরা যদি এইটাকে তাপ দিতাম বা উত্তেজিত অবস্থায় নিলে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz0, সরি 2pz1, এরকম হয়ে যেত। তার মানে এই যে বাইরের যে 4টা বিজোড় ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন দিয়ে সে 4টা পরমাণুর সাথে সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারবে। সেইখানে তাই করছে।
এখানে প্রত্যেকটা কার্বন পরমাণু তার চারপাশে আরো ৪ টা কার্বন পরমাণুর সাথে যে সে যুক্ত হয়েছে, এই ৪ টা ইলেকট্রন দিয়ে সে যুক্ত হয়েছে, সমযোজী বন্ধন সৃষ্টি করছে। তাইলে আমরা মুক্ত ইলেকট্রনের সংজ্ঞা পড়ছিলাম যে কক্ষপথের বাইরে শেলের যে ইলেকট্রনটা বাইরে বের হয়ে ছোটাছুটি করতে পারে ওগুলাকে মুক্ত ইলেকট্রন বলতাম। এই কার্বনের বাইরের শেলে কোনো ইলেকট্রন মুক্ত অবস্থায় নাই। সবগুলা ইলেকট্রন বন্ধনে যুক্ত হয়ে গেছে এই হীরার মধ্যে। এইটুক কি বোঝা যায়? এটুক কি সবাই বুঝতে পারছি? যে হীরার মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু তার বাইরের শেলের ৪ টা ইলেকট্রন ব্যবহার করে তার পাশের আরো ৪ টা কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। এই কারণে তার বাইরের শেলে এই মুক্ত ইলেকট্রন নাই যারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তার মানে বিদ্যুৎ পরিবহন করার জন্য মুক্ত ইলেকট্রন দরকার ছিল, সেটা হীরার নাই। এই কারণে হীরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এটা হচ্ছে হীরক কেন বিদ্যুৎ পরিবহন করতে পারে না তার কোশ্চেনটা অ্যান্সারটা গেল। এবার আমরা গ্রাফাইটেরটা দেখি। যে গ্রাফাইট তাইলে কেন বিদ্যুৎ পরিবহন করতে পারে? এই মুছবো নাকি অথই? ওকে। এবার যদি আমরা গ্রাফাইটের মধ্যে দেখি গ্রাফাইটের কি অবস্থা। গ্রাফাইটের মধ্যেও কার্বনের এই যে এরকম ইলেকট্রন বিন্যাস। তো গ্রাফাইটের মধ্যে কি অবস্থা আমরা দেখছি এইমাত্র যে একটা কার্বন পরমাণু এরকম তার পাশে আরেকটা কার্বনের সাথে, এদিকে আরেকটা কার্বনের সাথে, এদিকে আরেকটা কার্বনের সাথে যুক্ত ছিল। এরকম ৩ টার সাথে যুক্ত ছিল। এভাবে তারা একটা শীটের মতো বানাইছিল এরকম। আচ্ছা আমি আঁকতেছি। I mean ষড়ভুজ আঁকলেই হবে। কতগুলা ষড়ভুজ এঁকে দিলেই হবে। এটা কিন্তু এভাবে শোয়ানো। I mean আমরা যেটা দেখলাম ভিডিওতে। কিন্তু এই জিনিসটা ওখানে 2 ডাইমেনশনালি এই জিনিসটা ওভাবে বোঝানো যাচ্ছে না। আচ্ছা এটা আরো ওরকম চলতে থাকবে। এরকম নিচে আরেকটা লেয়ার আঁকা যাইতে পারে এরকম। তো এরকম পরপর অনেকগুলা লেয়ার থাকবে। তো আমি সবগুলা দেখাচ্ছি না। এবং এদের মধ্যে দুর্বল একটা বন্ধন কাজ করতেছিল। এদের মধ্যে একটা দুর্বল ডট লাইন দিয়ে একটা বন্ধন দেখানো হয়েছিল। সেই বন্ধনটা হচ্ছে ওই ভ্যান ডার ওয়ালস বল আরকি। এই যে এই বন্ধনটা যেটা দেখাইলাম এটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। তো এখন যদি আমরা গ্রাফাইটের সাথে একে তুলনা সরি হীরার সাথে একে তুলনা করি, এইখানে যে প্রত্যেকটা কার্বন পরমাণু এর ইলেকট্রন বিন্যাস করলেও একই অবস্থা দাঁড়াবে। এর বাইরের শেলেও ৪ টা ইলেকট্রন আছে এবং ৪ টা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। এই ৪ টা ইলেকট্রনের ৩ টাকে সে ইউজ করছে। এই যে পাশের একটা কার্বনকে ধরছে, ওই সাইডে আরেকটা, এই সাইডে আরেকটা। এরকম প্রত্যেকটা কার্বন পরমাণু ৩ টা কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হইছে। তার বাইরের শেলের ৩ টা ইলেকট্রন ব্যবহার করে ফার্স্টে একটা শীট বানাইছে। এরকম একাধিক শীট পরস্পরের সাথে আবার দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দিয়ে যুক্ত। তার মানে এখানে প্রত্যেকটা কার্বন পরমাণুর একটা করে ইলেকট্রন রয়ে গেছে যেটা সে ব্যবহার করে নাই। এই যে এই 2pz এর ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা বাইরে মুক্ত অবস্থায় রয়ে গেছে। তো এই ইলেকট্রনটা যেহেতু ব্যবহার হয় নাই, ওই ইলেকট্রনটা এই কার্বন পরমাণুগুলার প্রত্যেকটা কার্বন পরমাণুর বাইরে থেকে বের হয়ে আসতে পারবে। বের হয়ে এই জায়গার মধ্যে ছোটাছুটি করতে পারবে। তার মানে ওই গ্রাফাইটের প্রত্যেকটা কার্বন পরমাণু থেকে যে মুক্ত একটা ইলেকট্রন অব্যবহৃত রয়ে গেছে যেটা বন্ধন গঠনে অংশ নেয় নাই, সেই ইলেকট্রনটা মুক্তভাবে চলাফেরা করতে পারবে ওই শীটের মধ্যে। এই কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর একই সাথে পেন্সিলের শীষটা পিচ্ছিল হয়। পিচ্ছিল হওয়ার রিজন এই যে তারা যে এরকম লেয়ার থাকে এই কারণে তারা পিচ্ছিল হয়। I mean এই একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের বন্ধন কিন্তু খুব দুর্বল। কারণ ভ্যান ডার ওয়ালস। এই কারণে আমরা যখন ঘষা দেই, একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর দিয়ে স্লাইড করতে পারে। এই কারণে গ্রাফাইট পিচ্ছিল হয়। সবার কি একটু ক্লিয়ার হইছে? সবার একটু ক্লিয়ার হইছে কিনা? আচ্ছা আমাদের কি এই চ্যাপ্টারে আর কোনো কোয়েশ্চেন বাদ আছে? আপাতত আমার মনে পড়তেছে না। আ সবই তো দেখায় ফেল হ্যাঁ, এটাই মনে হয় শেষ কোয়েশ্চেন। আর কি
আর কিছু মনে হয় বাদ নাই আপাতত। আচ্ছা সমস্যা নাই। আর যদি কোন কিছু পাইও আমরা এক্সট্রা I mean পরের দিন তোরা ওই কোয়েশ্চেন গুলা দেখবি একটু। কোয়েশ্চেন দেখার পর নতুন কোনো কোয়েশ্চেন যেটা আমি বলি নাই এরকম হইলে সেগুলো আমি আবার বলে দিব। আমিও একটু দেখব আজকে। তাইলে আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে পুরাতন কোনো ব্যাপারে? আচ্ছা আমরা নেক্সট কোন চ্যাপ্টার ধরতেছি? নাকি পিছনে রিভিশন দিব? আ আমরা কি রিভিশন শুরু করব নেক্সট দিন থেকে? আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডারটা আগে অফ করি।